বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই নিজ নিজ বাসায় বা বাড়িতে খুবই ভালো আছো, নিরাপদে আছো। আমরা বর্তমানে একটি খুব সংকটের মধ্যে দিন পার করছি। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা আশা করি খুব দ্রুতই যেন আমরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারি। তবে যতদিন পর্যন্ত আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি লাভ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা যেন বাড়িতে বসে ভালোভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারি। আমাদের সেই জন্যই লালমাটিয়া মহিলা কলেজ অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু করেছে। তার অংশ হিসাবে আমি মোহাম্মদ সোহাগ হোসেন তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদেরকে আজকে সামান্য কিছু বোঝানোর জন্য চেষ্টা করব। তাহলে চলো আমরা আমাদের কার্যক্রমে চলে যাই। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রেণী উচ্চ মাধ্যমিক, বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা, প্রথম পত্র। আজকে আমরা নিয়ে এসেছি অধ্যায় 3। অধ্যায় 3-এর অর্থের সময় মূল্য। এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব অর্থের সময় মূল্যের ধারণা, এবং দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব ঋণ পরিশোধ সূচি বা তালিকা। তাহলে প্রথমেই আমরা অর্থের সময় মূল্যের ধারণা সম্পর্কে কিছুটা জেনে নিই। অর্থের সময় মূল্যের ধারণা বলতে বোঝাচ্ছে যে বর্তমানে আমার কাছে কিছু টাকা রয়েছে, সেই টাকা আমি কোথাও বিনিয়োগ করব, বা আমি কারো কাছ থেকে কোনো অর্থ যদি ধার নিয়ে আসি, তাহলে ভবিষ্যতে আমাকে কত টাকা অর্থ পরিশোধ করতে হবে, বা আমি যদি বিনিয়োগ করি তাহলে সেখান থেকে আমি ভবিষ্যতে কত টাকা ফেরত পাব। আমরা যেটা জানি সাধারণত একটি নির্দিষ্ট সময় এর ব্যবধানে আমার অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, সেটাকেই সাধারণত অর্থের সময় মূল্য বলা হয়। আমি একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে চাচ্ছি। দেখো, বাস্তব জীবনের কথা বলি। আজকে 2020 সাল। এই 2020 সালে আমরা ধরে নিচ্ছি 1 কেজি, আমরা সবাই জানি 1 কেজি গরুর মাংসের দাম 550 টাকা, কম বেশি হতে পারে। আমরা ধরে নিচ্ছি 1995 সালে এই 1 কেজি গরুর মাংসের দাম ছিল 150 টাকা। তাহলে দেখা যায় 25 বছরে এই 1 কেজি গরুর মাংসের দাম পরিবর্তিত হয়েছে 400 টাকা। অর্থাৎ এখানে 1 কেজি গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়েছে 400 টাকা। দেখো, পরিমাণ আমি 2095 সালে 150 টাকা দিয়ে 1 কেজি পরিমাণ মাংস পেতাম, ঠিক সেমভাবেই আমি একই পরিমাণ মাংস, অর্থাৎ 1 কেজি মাংস বর্তমানে কিনতে গেলে আমাকে কিনতে হবে 550 টাকা। এই যে 25 বছরে 1 কেজি মাংসের দাম বৃদ্ধি পেয়ে 400 টাকা হয়েছে, এই পরিবর্তনকে বলা অর্থের সময় মূল্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি সময়ের ব্যবধান মানে 25 বছর, অর্থাৎ সময়ের ব্যবধানের কারণে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকেই অর্থের সময় মূল্য বলে। আমি সংজ্ঞাটি আরেকবার বলছি। সময়ের পরিবর্তনের সাথে সাথেই অর্থের মূল্যের যে পরিবর্তন, হ্রাস বা বৃদ্ধি হয়, তাকেই বলা হয় অর্থের সময় মূল্য। আমার মনে হয় আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা বলতে পারি অর্থের সময় মূল্যের ধারণা আমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার। আমরা পরবর্তীতে চলে যাব ঋণ পরিশোধ সূচি বা তালিকা। আচ্ছা, দেখো, ঋণ পরিশোধ সূচি বা তালিকা। এখানে আগে আমাদেরকে মনে রাখতে হবে ঋণ পরিশোধ সূচিটা কেন করা হয়। আমরা যদি ধরে নাও AB ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নিয়ে এসেছি। এই 5 লক্ষ টাকা লোন যখন আমরা পরিশোধ করব, তখন এটাকে একটি নির্দিষ্ট সমান হারে সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। অবশ্যই এই কিস্তির মধ্যে যে 5 লাখ টাকা লোন নিয়ে এসেছি তার আসল অর্থ এবং সুদ অন্তর্ভুক্ত থাকবে। এই ঋণ পরিশোধ সূচিতে দেখানো হয়
একজন ঋণদাতা বা ঋণ গ্রহীতা দুজনই সেখান থেকে দেখতে পারেন যে আমি প্রতি সমান কিস্তির মধ্যে কত টাকা আমি ঋণের আসল অর্থ পরিশোধ করছি এবং কত টাকা সুদ পরিশোধ করছি, এটাকে আলাদাভাবে দেখানো হয়। অর্থাৎ তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে আসতে পারি, ঋণ পরিশোধ সূচি বলতে কিস্তিতে ঋণ পরিশোধের তালিকাকে বোঝায়, যেখানে প্রতিটি কিস্তিতে ঋণের সুদ ও আসল পরিশোধ আলাদাভাবে দেখানো হয়। আমি যে কথাটা বলেছি আমাদের সংজ্ঞার মধ্যে সেটাই আমরা উল্লেখ করব, যে ঋণ পরিশোধ সূচি হচ্ছে যেখানে সুদ এবং আসল আলাদাভাবে দেখানো হয়। এখানে একটা কথা আমরা বলছি, ঋণের কিস্তির পরিমাণ আমরা সংজ্ঞার মধ্যে দেখতে পাচ্ছি, ঋণের কিস্তির পরিমাণ এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমি যে বলেছি 5 লক্ষ টাকা আমরা এবি ব্যাংক থেকে লোন নিয়েছি, সেটা যখন আমরা পরিশোধ করব সেটা একটা নির্দিষ্ট সময় থাকবে, ধরে নিই আমরা 4 বছর। এই 4 বছরে আমরা অর্থ পরিশোধ করব। এই 4 বছরে প্রতি বছরে সমান কিস্তিতে তাদেরকে টাকা পরিশোধ করতে হবে। এই যে ঋণের কিস্তির পরিমাণের মধ্যে তাহলে তাদেরকে যে কিস্তি দিতে হবে সেটাকেই বলা হচ্ছে কি ঋণের কিস্তির পরিমাণ। এই ঋণের কিস্তির পরিমাণের মধ্যে তোমার আসল টাকা থাকবে এবং কিছু সুদ থাকবে। তাহলে আমরা যদি ঋণ পরিশোধ সূচি বুঝতে গিয়ে আমরা ঋণের কিস্তির কথা এসেছে, আমরা এই ঋণের কিস্তির সূত্রটা আমরা একটু জেনে নেই। তাহলে দেখি, ঋণের কিস্তি সমান সুদ প্লাস আসল। তাহলে আমরা স্পষ্ট একটি ধারণা পেয়ে যাব, ঋণের কিস্তি সমান সুদ এবং আসল। তাহলে আমরা এই ঋণের কিস্তিটা হতে পারে অর্ধবার্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ইত্যাদি। সেক্ষেত্রে তাহলে আমরা ফাইনালি এখন বলতে পারি ঋণ পরিশোধ সূচি বলতে বোঝাচ্ছে যে আমরা কোথাও থেকে ঋণ নিয়ে আসলে বা কাউকে ঋণ প্রদান করলে ঋণের যে কিস্তি পরিশোধ করতে হয় সেখানে সুদ এবং আসল অন্তর্ভুক্ত থাকে। এই সুদ এবং আসল যখন আলাদাভাবে একটি চার্ট বা তালিকায় আমরা উপস্থাপন করি তখন সেটাকে বলা হচ্ছে ঋণের সূচি বা তালিকা। তাহলে আমরা ঋণ পরিশোধ সূচি বা তালিকা ক্লিয়ার হলাম। এই ঋণ পরিশোধ সূচি বা তালিকার সংশ্লিষ্ট যে অঙ্ক আছে আমরা এখন সেই অঙ্ক দিকে যাব, সেই অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা দেখি লালমাটিয়া মহিলা কলেজের আমার শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমি যে তোমাদেরকে শিট দিয়েছিলাম প্র্যাকটিস শিট, সেখানে তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্যের আমাদের যে প্র্যাকটিস শিট আছে সেটার 3 নাম্বার প্রশ্ন। তোমরা অনেকে বলেছো স্যার এটা আমাদের কাছে একটু সমস্যা হচ্ছে, সেজন্য আমি এই ঋণ পরিশোধ সূচি থেকে এইটাই এখন সলভ করার চেষ্টা করব। তোমাদের হাতে শিট থাকবে, তোমরা সেটা দেখবে এবং আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার অনেকের কাছে নাও থাকতে পারে, সেজন্য আমি অঙ্কটা আমি তুলে দিয়েছি। দেখো আমি আরেকবার পড়ছি। জনাব আলম এবি ব্যাংক থেকে 6 লক্ষ টাকা 12% সুদে 3 বছরের জন্য ঋণ গ্রহণ করবেন। আগামী 3 বছর 6 মাস অন্তর ঋণের কিস্তি পরিশোধ করবেন। আমাদের সৃজনশীল প্রশ্নের গ নম্বরে এই জাতীয় প্রশ্ন সাধারণত আসে, জনাব আলমের ষান্মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করো। আর ঘ নম্বরে আমাদের বলা হচ্ছে জনাব আলমের ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত করো। আমরা একটু এখানে তোমাদের যেটা সমস্যা হতে পারে সেটা আমি একটু ক্লিয়ার করি। দেখো, ষান্মাসিক আর 6 মাস অন্তর অন্তর এই দুটো কথা কিন্তু একই। 6 মাস অন্তর অন্তর বলতে আমরা বোঝাই অর্ধবার্ষিক, আর ষান্মাসিক বলতেও আমরা বোঝাই অর্ধবার্ষিক। অর্থাৎ ষান্মাসিক কিস্তিতেও যেটা একই কথা এবং 6 মাস অন্তর দুটা একই কথা। আমরা ইতিমধ্যে বলেছি অর্ধবার্ষিক হলে আমাদের চক্রবৃদ্ধি সংখ্যা হয় 2, অর্থাৎ বছরে 2 বার ঋণ সুদ পরিশোধ করে থাকে। ঠিক সেমভাবে ষান্মাসিক বললেও আমাদেরকে সুদ অবশ্যই বছরে 2 বার পরিশোধ করবে, অর্থাৎ অর্ধবার্ষিক, ষান্মাসিক, 6 মাস অন্তর অন্তর তিনটার কথা একই। তাহলে আমরা এখন গ নম্বর প্রশ্নে চলে যাব, জনাব আলমের ষান্মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করব। আমরা দেখা যায় আমরা আরেকবার প্রশ্নটা পড়ছি। জনাব আলম এবি ব্যাংক থেকে 6 লক্ষ টাকার
12% সুদে 3 বছরের জন্য ঋণ গ্রহণ করেন। আমরা দেখি, আমরা লিখব এভাবে, জনাব আলমের ষান্মাসিক কিস্তির পরিমাণ নির্ণয়। দেওয়া আছে এখানে বর্তমান মূল্য 6 লক্ষ টাকা, কারণ সে 6 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে। এখানে বলা আছে সুদের হার, যেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, 12% বা 100 দ্বারা ভাগ করলে হয় 0.12। মেয়াদ দেওয়া আছে 3 বছর, মেয়াদকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন সমান 3 বছর। চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ এই যে বলা ছিল ষান্মাসিক কিস্তি মানেই হচ্ছে আমার চক্রবৃদ্ধি সংখ্যা হবে এম সমান 2 বার, কারণ বছরে 2 বার সুদ পরিশোধ করবে। আমাদের প্রশ্ন ছিল কিস্তির পরিমাণ কত, তাহলে আমরা কিস্তির পরিমাণ সমান অড চিহ্ন দিয়েছি, অর্থাৎ আমরা কিস্তির পরিমাণটা নির্ণয় করব। তাহলে আমরা এখন সূত্রে চলে যাব। আমরা তোমাদেরকে অলরেডি সূত্র শিখিয়েছি, অঙ্ক করিয়েছি, তারপরেও আমরা মেমোরাইজ করার জন্যই আজকের ক্লাসটা নেওয়া। আমরা একটু মুছে দিই, দেওয়া আছে, তোমরা খাতায় তুলে নিবে সুন্দর করে। তাহলে সূত্রটা আমার মনে হয় তোমাদের মনে আছে, তারপরেও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। আমরা জানি পিভি এ সমান, এটা আমরা ছোট করে লিখি, এ সমান এ ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এম এন ডিভাইড বাই। আমরা এই সূত্রটা কেন লিখেছি? আমাদের এই সূত্রটা তো বিগিনিংয়েরও হতে পারতো। আমাদের এই সূত্রটাতে এম এসেছে, আমি তোমাদেরকে বারবার বলি, যখন আমাদের কিস্তির পরিমাণ একাধিক থাকে, অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা থাকে, তখন আমরা আইকে এম দ্বারা ভাগ করি আর এনকে এম দ্বারা গুণ করি। আর এখানে দেখো, এই সূত্রটা আমরা লিখেছি বর্তমান মূল্যের অ্যানুইটির সূত্র, চক্রবৃদ্ধি সংখ্যা থাকলে যেটা। এখানে কিন্তু বিগিনিংয়ের সূত্র হচ্ছে না, কারণ আমার বছরের শুরুতেই কিস্তি পরিশোধ করা হবে এরকম কোনো কথা উল্লেখ না থাকলে আমরা বুঝি বছরের শেষে, তাহলে এটা হচ্ছে বছরের শেষের সূত্র। তাহলে আমরা একটু বলি, পিবিসি মানে ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার এম এন ডিভাইডেড বাই আই বাই এম, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা সূত্র দেখেছি, এবার মান বসাতে হবে আমাদের। আমরা দেওয়া আছে থেকেই যেটা আমরা প্রথমে লিখেছিলাম দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখেছি পিবি সমান 6 লক্ষ টাকা। এম এর মান যা আছে আমরা মানগুলো ইনপুট করব। ইনপুট করার পরে আমরা ক্যালকুলেশন, তোমাদেরকে আমি কীভাবে ক্যালকুলেশন করতে হয় ক্যালকুলেটরের ব্যবহার হাতে ধরে শিখিয়েছি। তারপরেও যদি কারো সমস্যা হয় আমাকে নক করবা মেসেঞ্জারে, অথবা আমার যে ইউটিউব চ্যানেল সোহাগ স্যারস ফিনান্স ক্লাস, এটাতেও তোমরা দেখবা, আমাকে ফোনও করতে পারো, তোমাদের কাছে নাম্বার আছে, ফোন করবা, সমস্যা হলে আমি তোমাদেরকে সেটা আরও ভালো করে বলে দিব। আমরা এভাবে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর মান 1,22,018 টাকা এসেছে আমাদের। আমি আবার বলছি, এ মানে হচ্ছে কিস্তির পরিমাণ। আমাদের কোন কিস্তির পরিমাণ? ষান্মাসিক কিস্তির পরিমাণ। এখানে আমাদের হয়েছে 1,22,018 টাকা। তাহলে বাসায় এটা চেষ্টা করবো আবার আরও। সুতরাং আমরা গ নাম্বার তাহলে এভাবেই আমাদের করতে হবে। তাহলে আমাদের ঘ নাম্বার প্রশ্ন ছিল ঋণের কিস্তি সূচি, ঋণ পরিশোধ সূচি বা তালিকা নির্ণয় করা। আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে যেহেতু ষান্মাসিক বলা আছে, এই জন্য আমাদেরকে প্রথমেই যে সুদের হারটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে, অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম কত? 6%। 12% ভাগ 2 সমান 6%। ঋণ পরিশোধ সূচি আমি তোমাদের জন্য করে দিয়েছি, তোমরা এটা আরও ভালো করে বাসায় করবে নিজেরা। দেখো আমরা ঘর সংখ্যা দিয়েছি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম। 4 নম্বর কলামে আমাদের কাজ হবে বছরের শুরুতে ঋণের পরিমাণ, এটার সাথে 6% আমরা কাটলে আমরা পেয়ে যাব সুদের পরিমাণ। 5 নম্বর হবে আমাদের 3 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘর মাইনাস করলে, অর্থাৎ কিস্তির পরিমাণ থেকে সুদ মাইনাস করলে আমরা আসল পেয়ে যাব। আর 6 নম্বরে আমরা কি করব? বছরের শেষে ঋণের পরিমাণ আমরা 2 নম্বর, অর্থাৎ আমাদের বছরের শুরুতে যে ঋণ ছিল সেটা আমি প্রথম বছরে যে আসল অর্থ পরিশোধ করব, তাহলে প্রথম বছর শেষে আমার যে অর্থ থাকবে সেটা হবে আমার বছরের শেষে ঋণের পরিমাণ। এই প্রথম বছরের শেষ
আর দ্বিতীয় বছরের শুরুর অর্থ একই পরিমাণ হয় আমরা জানি। সেজন্য আমরা এই প্রথমে আমরা দেখেছি আমাদের ঋণ ছিল কত, প্রথম বছরে এখানে প্রথম মেয়াদে অর্থাৎ প্রথম 6 মাসে আমাদের 6 লক্ষ টাকা। এখানে ঋণের কিস্তি আমরা লিখেছি, সুদ আমরা পেয়ে যাব হচ্ছে এই 6%, 6 লাখের উপর কাটলে আমরা সুদ পেয়েছি 36,000। আসল হবে আমাদের এই যে 1,22,018 টাকা ছিল আমাদের ঋণের কিস্তির পরিমাণ, সেখান থেকে আমরা সুদ 36,000 বিয়োগ করলে আমরা পাবো 86,018 টাকা। এটা হবে আমাদের আসল। এই আসল আমরা 6 লক্ষ টাকা থেকে 86,018 আমরা মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 5,13,982 টাকা। এটা আমার প্রথম বছর প্রথম মেয়াদ শেষেই 6 মাস শেষে আমরা আমাদের কিস্তি পরিশোধ করার পরে আমাদের থাকবে 5,13,982 টাকা। এইটা হয়ে যাবে দ্বিতীয় 6 মাসে, অর্থাৎ প্রথম বছর শেষ হবে, দ্বিতীয় মেয়াদে আমাদের এখান থেকে ঠিক সেম ভাবে আমরা কিস্তির পরিমাণ সুদ কাটবো আমরা 5,13,982 টাকার উপর 6% কাটলে আমাদের টাকা বের হবে 30,839 টাকা। এরপর আমরা এসে দেখি কিস্তির পরিমাণ থেকে আমাদের সুদ বিয়োগ করলে আমরা পাবো আসল। এরপরে আমরা বছরের শুরুতে যে ঋণ ছিল সেখান থেকে আমরা আসল বিয়োগ করলে পাবো 4,22,803 টাকা। এটা আমাদের দ্বিতীয় মেয়াদ শেষে পাওয়া যাবে। এই 4,22,803 এই টাকাটাই আমাদের তৃতীয় মেয়াদের শুরুতেই আসবে। 4,22,803 এই 4,22,803 এর উপরই আমাদের 6% সুদ কাটলে আমরা পাবো 25,368 টাকা। আমি আবার বলছি, 4,22,803 টাকার উপর আমরা 6% সুদ কাটলে পাবো 25,368 টাকা। এরপরে আমাদের কিস্তির পরিমাণ 1,22,018 টাকা। এখান থেকে আমরা এই 25,368 টাকা বিয়োগ করলে আমরা আসল পাবো 96,650 টাকা। এই 96,650 টাকা আমরা আসল পেলাম। 4,22,803 থেকে 96,650 টাকা বিয়োগ করলে আমরা পাবো বছরের শেষে ঋণের কিস্তির পরিমাণ ঋণের পরিমাণ 3,26,153 টাকা। এই 3,26,153 টাকা আমার চতুর্থ মেয়াদে চলে যাবে। এটা শুরুতেই এই টাকার উপর আমরা আবার 3,26,153 টাকার উপর আমরা 6% সুদ কাটবো। সুদ কাটলে আমাদের আসে 19,569 টাকা। এই 1,22,018 টাকা থেকে আমরা সুদ 19,569 টাকা বিয়োগ করলে আসল পেয়ে যাব 1,02,449 টাকা। আবার বলছি 1,02,449 টাকা। এই 1,02,449 টাকা এই টাকাটা আমরা 3,26,153 টাকা থেকে 1,02,449 টাকা বিয়োগ করলে আমরা পাবো 2,23,704 টাকা। তাহলে এই 2,23,704 টাকা আমাদের চতুর্থ মেয়াদের শেষে থাকবে। আর এইটাই আমাদের আবার পঞ্চম মেয়াদের শুরুতে চলে আসবে 2,23,704 টাকা। এইটার উপরেই আমরা আবার ঠিক একইভাবে 6% সুদ কাটবো। সুদ কাটলে আমাদের আসছে 13,422 টাকা। এই কিস্তির পরিমাণ 1,22,018 থেকে 13,422 টাকা বিয়োগ করলে আমরা আসল পাবো 1,08,596 টাকা। আবার বলছি, কিস্তির পরিমাণ থেকে সুদ বিয়োগ করলে আমরা পাবো 1,08,596 টাকা। এটা আমাদের আসল। আমরা 2,23,704 টাকা থেকে 1,08,596 টাকা বিয়োগ করলে পঞ্চম মেয়াদের শেষে আমরা পাবো 1,15,108 টাকা। এই 1,15,108 টাকা চতুর্থ মেয়াদের শুরুতে চলে যাবে। এটার উপর 6% সুদ কাটবো। কাটলে আমরা পাবো 6,910 টাকা। কিস্তির পরিমাণ 1,22,018 থেকে আমরা সুদ 6,910 টাকা বিয়োগ করলে আমরা পাবো 1,15,108 টাকা। আমাদের বছর শেষে মেয়াদ শেষে দেখা যাবে যে আমরা বছরের শুরুতে ষষ্ঠ মেয়াদে যে টাকা ছিল সেখান থেকে আমরা আসল বাদ দিলে আমাদের ঋণ পরিশোধ হয়ে যাবে। এটাই ঋণ পরিশোধ হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য একটু বলছি যে যেহেতু আমাদের এটা ছিল 3 বছরের অঙ্ক, কিন্তু আমাদের কিস্তির পরিমাণ চক্রবৃদ্ধি সংখ্যা ছিল 2, অর্থাৎ 6 মাস পর পর আমাদের সুদ দিতে হয়। এজন্য এটি আমাদেরকে 6 মেয়াদের জন্য অঙ্কটা করতে হয়েছে।
আরেকটি কথা বলি, যখন আমরা ক্যালকুলেশন করতে যাব তখন আমাদের শেষ বছরে গিয়ে যদি কিছু টাকার কম বেশি হয়, যেমন 10 টাকা, 3 টাকা, 5 টাকা, সেক্ষেত্রে আমাদের এটা সমন্বয় করে দিতে হয়। এজন্য আমরা অঙ্কের শেষে লিখে দিব বিশেষ দ্রষ্টব্য সুদ শেষ বছরে এর সাথে সমন্বয় করা হলো। সুদ শেষ বছরের সাথে সমন্বয় করা হলো। তাহলে সুদ শেষ বছরের সাথে সমন্বয় করা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ঋণ পরিশোধ সূচি কাকে বলে, ঋণ পরিশোধ সূচি কিভাবে প্রস্তুত করতে হয়, আমরা কিছুটা হলেও অন্ততপক্ষে বুঝতে পেরেছি, ক্লিয়ার ধারণা পেয়েছি। তোমরা এখন এটা আবার বাসায় প্র্যাকটিস করবে, করে সমস্যা যদি হয় তাহলে আমাকে ফোন করবে, বা আমি আবার বলছি, আমি তোমাদের জন্য ইউটিউব চ্যানেল খুলে ওপেন করেছি, যেটার নাম হচ্ছে সোহাগ স্যারস ফিনান্স ক্লাস। এটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের গ্রুপে আমি আপলোড করে দিব। যদি কোনো সমস্যা থাকে মেসেঞ্জারে অথবা আমাকে সরাসরি কল করে সমস্যাটা আমাকে বললে আমি তোমাদেরকে সমাধান করে দিব। আমি অবশ্যই আবার তোমাদের সামনে পরবর্তী নতুন কোনো ভিন্ন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে তোমরা এই সংকটের মুহূর্তে বাসায় থাকো, বাসায় থেকে লেখাপড়া করো, সকলেই নিরাপদ থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।